আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা বরাবরের মতো আরেকটা ক্লাসে চলে আসছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের। সো দেখি আমরা আজকে আরেকটা ম্যাথ করে দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন ফ্রম দ্য বুকস অফ সোহান ট্রেডার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2017। এখানে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এখন দেখি অ্যাকাউন্টস টাইটেলে দেওয়া আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ড্রয়িংস, এগুলো আমাদের দেওয়া আছে আর কি সবগুলো। এরপরে আদার ইনফরমেশন দেওয়া আছে এগুলো। এখন আমাদের এখানে রিকোয়ার্ড চাইছে এটাকে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট চাইছে, অর্থাৎ আমাদের আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী চাইছে, রাইট? তাহলে এখন আমাদের দেখতে হবে আয় বিবরণী এটা কি আমাদের মানে সিঙ্গেল স্টেপ নাকি আমাদের এটা মাল্টিপল স্টেপ। তো সিঙ্গেল স্টেপ হলে আমরা জানি যে সেখানে কি থাকবে না, ক্রয় আর বিক্রয় থাকবে না, সেলস অ্যান্ড পার্সেস এই দুইটা উপাদান থাকবে না, এগুলো থাকবে না আর কি। তাহলে এখন আমাদের এটা দেখতে হবে এখানে কি সিঙ্গেল স্টেপ হবে নাকি মাল্টিপল স্টেপ হবে। আমরা যদি দেখি এখানে ক্যাশ, ড্রয়িং, ফার্নিশ, রিকোয়ারমেন্ট, পারচেজ, এই যে পারচেজ আছে, এরপরে সেলস আছে, তার মানে এটা আমাদের মাল্টিপল স্টেটমেন্ট, যেখানে অনেকগুলো ধাপ আছে, সেই ম্যাথটা করা লাগবে এখানে ইনকাম স্টেটমেন্টে। সো আমরা এটা বুঝে গেছি। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাই। এখন আমাদেরকে প্রথমে কী করতে হবে, এরকম লিখতে হবে, এরপর ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড, এটা ইন্ডেড এখানে বোঝা যায় না, ইন্ডেড 2017। এখন আসি পার্টিকুলার টাকা টাকা টাকা, এই নাম্বারে সেলস, রেভিনিউ, নেট। এখানে আমাদের দেখতে হবে সেলসের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা লাগবে, এগুলো কি আছে এখানে। সেলসের সাথে আমরা যদি সেলস 6,50,000 টাকা, এখানে যদি দেখি আমরা সেলস, রেভিনিউ, এরপরে প্রিপেড রেন্ট, ওয়েজেস, ইকুইপমেন্ট, এরপরে এন্ডিং ইনভেন্টরি। এখানে আমরা যদি দেখি সেলসের সাথে আনরেকর্ডেড সেলস বা সেলস ডিসকাউন্ট এরকম কোনো কিছুই নাই, তার মানে আমাদের সেলসের এটাই আমাদের নেট সেলস, এখানে আমাদের কোনো কিছু যোগ বিয়োগ করা লাগবে না। তো সেজন্য আমরা সরাসরি সেলস, রেভিনিউ, নেট লিখছি 6,50,000 টাকা। এখন আমাদের বিক্রয় থেকে কী বাদ দেওয়া লাগবে, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কি, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করা লাগে, প্রথমে আমাদের আসে প্রারম্ভিক মজুত পণ্য বা বিগিনিং ইনভেন্টরি বা হলো ওপেনিং ইনভেন্টরি। তাহলে আমরা আমাদের ওপেনিং বা বিগিনিং ইনভেন্টরি কই, এখানে আমরা যদি দেখি এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে কি, এই যে 1/1/17, যেহেতু মাসের প্রথমে, যেহেতু প্রথমে বলছে বছর প্রথমে, তো সেহেতু এটা আমাদের হলো ওপেনিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরি, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য 1,70,000 টাকা। এটার সাথে যোগ হবে কি পার্সেল, অ্যাড পার্সেল, এই যে তাহলে আমরা লিখলাম বিগিনিং ইনভেন্টরি 1,70,000 টাকা, অ্যাড পার্সেস 2,45,000 টাকা। এখন পার্সেসের সাথে কি আমাদের কোনো কিছু যোগ বিয়োগ করা লাগবে, পার্সেস ডিসকাউন্ট বা আনরেকর্ডেড পার্সেস এরকম কোনো কিছু আছে। যদি আমরা ম্যাথে খুঁজে দেখি তাহলে আমরা কোনো কিছুই পাবো না এখানে, এই যে কোনো কিছু এখানে নাই। সো পার্সেসের সাথে আমাদের কোনো সমন্বয় নাই, সরাসরি আমরা এটা বসা দিলাম। তাহলে আমাদের এখানে কত আসছে, 4,15,000 টাকা। এরপরে অ্যাড হলো ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স কোনগুলো, যেমন জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি, এগুলো হলো আমাদের ডিরেক্ট এক্সপেন্স। তাহলে আমরা যদি কোশ্চেনে দেখি এখানে আমাদের কী আছে, কোশ্চেনে এরকম জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো কি কোনো কিছু আছে, শিপ শিপ রেন্ট এরকম, এগুলোতে আমাদের কোনো কিছু নাই। তা আছে কোনটা, শুধুমাত্র আসলে ওয়েজেস, মজুরি। এই যে মজুরি আছে 3,500 টাকা। এটা মজুরির সাথে এখন আমাদের দেখতে হবে সমন্বয় আছে নাকি, সাপ্লাইজ অন হ্যান্ড, এরপর প্রিপেড ইন্স্যুরেন্স, এরপর প্রিপেড রেন্ট, এরপর হলো ওয়েজেস এক্সপেন্স অকার্ড, এই যে অ্যাক্রুয়েড ওয়েজেস এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স অ্যাক্রুয়েড হলো 1,500 টাকা। এটা আমাদের যেহেতু বকে আছে যোগ করে দিতে হবে ওয়েজেসের সাথে। সো এটা আমরা ওয়েজের সাথে যোগ করে দেবো, অ্যাক্রুয়েড ওয়েজেস 3,500 যোগ 1,500, 5,000 টাকা। তাহলে এটা হলো আমাদের কস্ট অফ গুডস অ্যাভেলেবেল। তাহলে আমরা এখানে টোটাল পাইছি কি 4,20,000 টাকা কস্ট অফ গুডস অ্যাভেলেবেল। এটা থেকে আমরা এখন বাদ দেবো হলো লেস ইন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আমাদের কোথায় আছে আমরা যদি দেখি, এখানে সমাপনী, মনে রাখতে হবে সমাপনী মজুত পণ্য আমাদের এডিশনাল ইনফরমেশান বা আদার্স ইনফরমেশানে থাকবে। এই যে এন্ডিং ইনভেন্টরি হলো অ্যাট দ্য এন্ড, টাকা হলো 45,000 টাকা। এখন আমরা সমাপনী মজুত পণ্য এখান থেকে বাদ দিয়ে দিব, তাহলে পেয়ে যাব গ্রস প্রফিট। অর্থাৎ এই যে এ থেকে যদি আমরা বি বাদ দিই, এই যে এ থেকে যদি আমরা বি বাদ দিই, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে গ্রস প্রফিট পেয়ে যাব। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে 3,75,000 হয় এখানে, এটা বাদ দেওয়ার পরে আমাদের 2,75,000 টাকা হয়। তাহলে এখন আমাদের এটা হলো গ্রস প্রফিট। এখন আমাদের গ্রস প্রফিট অর্থাৎ মোট মুনাফা দেখে পরিচালন ব্যয় বাদ দিতে হবে, লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সে এখন কী কী আছে আমাদের, আমরা এখানে দুইটা শিখছি, যে একটা হলো সেলিং অ্যান্ড
ডিস্ট্রিবিউশন, আর একটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। তো আমরা যদি দেখি এখানে কোনো কিছু ধাপ করে কোনো কিছু দেওয়া নাই, অর্থাৎ মতো কোনো কিছু দেওয়া নাই আর কি। সো আমরা এগুলো সরাসরি লিখতে পারবো এখন। সো এখানে কী কী আছে যদি দেখি, ড্রয়িংস, ফার্নিচার, ইকুইপমেন্ট, পার্সেল, এরপরে স্যালারিজ এক্সপেন্স, এই যে স্যালারিজ এক্সপেন্স দেওয়া আছে। এরপরে হলো স্যালারিজ এক্সপেন্স, এখানে আমাদের যদি সরাসরি দেওয়া আছে যদি দেখি, এই যে স্যালারিজ এক্সপেন্স, এরপরে রেন্ট এক্সপেন্স আছে আবার। এই যে রেন্ট এক্সপায়ার্ড, অর্থাৎ যেটা প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড, অর্থাৎ আমাদের এই যে প্রিপেড রেন্ট কত 4000, অর্থাৎ 8500 টাকা হলো প্রিপেড রেন্ট। এটা থেকে আমাদের প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড হচ্ছে কত টাকা, 4000 টাকা। 4000 টাকা, তাহলে রেন্ট এক্সপেন্স কত, 4000 টাকা। এরপর হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স হলো 4500 টাকা। আমরা যদি দেখি এখানে প্রিপেড ইন্স্যুরেন্স আছে হলো 9500 টাকা। এরপরে এখানে আছে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হলো 4500 টাকা। যেটা এক্সপায়ার্ড হচ্ছে সেটাই হলো আমাদের ব্যয়। তো এটা আমরা ব্যয় বাদ দেবো। এই যে তাহলে অপারেটিং এক্সপেন্সে আসবে হলো স্যালারিজ এক্সপেন্স, এরপরে রেন্ট এক্সপেন্স, এরপর হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স 4500 টাকা। এরপর হলো সাপ্লাইস এক্সপেন্স আছে 3000 টাকা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে 11667 টাকা। আমরা যদি এটা একটু দেখি, এখানে সাপ্লাইজ এক্সপেন্স আমাদের কই, এখানে স্যালারিজ এক্সপেন্স, সাপ্লাইজ অন হ্যান্ড, এই যে সাপ্লাইজ অন হ্যান্ড হচ্ছে 4500 টাকা। এখানে আবার কি আছে, সাপ্লাইজ অন হ্যান্ড 1500 টাকা, এখানে হাতে আছে 1500 টাকা। তার মানে সম্পদ এখানে দেওয়া আছে 4500 টাকা, ইভেন পরবর্তীতে আমাদের হাতে আসা হলো 1500 টাকা। তাহলে খরচ হচ্ছে কত, 3000 টাকা, অর্থাৎ এটা হলো আমাদের সাপ্লাইজ এক্সপেন্স 3000 টাকা। এরপর হলো ডেপ্রিসিয়েশন। তাহলে আমাদের এখানে আমরা সরাসরি সাপ্লাইজ এক্সপেন্স লিখলাম, এরপরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। আমাদের ডিপ্রিসিয়েশন বের করছে এই যে ইকুইপমেন্ট হ্যাজ এ ইউজফুল লাইফ 30 ইয়ার্স, অর্থাৎ 13 ইয়ার্স উইথ নো সেলব্যাক ভ্যালু, অর্থাৎ কোনো পুঞ্জীভূত অবচয় নাই, আমাদের সরাসরি অবচয়। তাহলে এখানে এই যে ইকুইপমেন্টসের উপর 3,50,000 উপর ধরা লাগবে আর কি। তো এটা ধরার পরে আমাদের আসতে হলো 11,667 টাকা। দেন আমরা কি করছি, এই যে এখানে বসাইছি, এখন এখানে আমরা যোগ বিয়োগ করে এগুলো সব বসাইছি, তাহলে 33,667 টাকা আসে। এখন আমরা কি করছি, 33,600 কত, 667 টাকা। তাহলে আমরা অপারেটিং এক্সপেন্স এখন মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়, কত পাইছি, 33,667 টাকা। এটা বাদ দেওয়ার পরে আসতে হলো 2,41,333 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। এখন কথা হলো, আমরা তো এখানে আমরা জানি যে এরপরে হলো যোগ অপরিচালনায় বাদ অপরিচালন ব্যয়, আমরা এরকমটা জানি হয়, কিন্তু এই ম্যাথের মধ্যে আমাদের অপরিচালনায় বা অপরিচালন ব্যয় কোনোটাই নেই। সেজন্য আমরা কি করছি, সরাসরি অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে দিছি। এগুলো দেওয়ার পরে আমাদের এটা হলো নেট ইনকাম পেয়ে গেছি আমরা। অপারেটিং অর্থাৎ অপরিচালন ব্যয় যেগুলো, যেমন ইন্টারেস্ট, রেভিনিউ, এগুলো থাকে, এগুলো আমরা ওই যে দ্বিতীয় ক্লাসটাতে শিখছিলাম। সো ওইগুলো যদি থাকে তাহলে আমরা পেয়ে যাব আর কি। থাকলে আমরা বসাবো, যোগ করবো, আর আয় থাকলে যোগ করবো, ব্যয় থাকলে বিয়োগ করে আমরা যে অ্যান্সার পাবো সেটাই হলো আমাদের এখানে বসবে। তো এটা হলো আমাদের এভাবে নেট ইনকাম বের করলাম আমরা। এখন আসি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মানে কি, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের সর্বপ্রথম আসবে অ্যাসেটের প্রথমে কি আসবে, কারেন্ট অ্যাসেট আমাদের কি কি আছে ইয়েতে যদি দেখি, ক্যাশ আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, প্রিপেড রেন্ট আছে। প্রিপেড রেন্ট থেকে আমাদের রেন্ট এক্সপায়ার্ড হয়েছে মানে খরচ হয়েছে, সেটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হলো আমাদের প্রিপেড রেন্ট। এরপর প্রিপেড ইন্স্যুরেন্স আছে হলো 9,500 টাকা। এটা যদি আমরা এক্সপায়ার্ড বাদ দিই 4,500 টাকা, তাহলে 5,000 টাকা থাকে। এরপরে সাপ্লাইজ অন হ্যান্ড আছে, এন্ডিং ইনভেন্টরি আছে। আমরা যদি এবার ডিরেক্ট ম্যাথে গিয়ে দেখি তাহলে আরও বেশি সুবিধা হবে বুঝতে। এই যে আমরা যদি ম্যাথে দেখি, তাহলে আমাদের এখানে চলতি সম্পদ না, তাহলে ক্যাশ আছে 60,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল আছে 70,500 টাকা, এরপরে হলো 70,500 প্রিপেয়ার্ড। এরপরে হলো আমাদের
পার্সেস ওয়েজেস স্যালারি প্রিপেয়ার্ড রেন্ট আছে হলো 8,500 টাকা। এখন প্রিপেয়ার্ড রেন্টের সাথে আমাদের সমন্বয় আছে প্রিপেয়ার্ড রেন্ট এক্সপায়ার্ড 4,000 টাকা। তো 8,500 থেকে 4,000 যেহেতু এক্সপায়ার্ড হয়ে গেছে তার মানে এটা বাদ, তো 4,000 বাদ দিলে আমাদের হয় 4,500 টাকা। এরপরে হলো প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স। প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স হলো আমাদের চলতি সম্পদ 9,500 টাকা। এটা থেকে আমাদের প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স আছে, এবার আবার এক্সপায়ার্ড আছে এখান থেকে, এটা বাদ দিতে হবে 4,500 টাকা। বাদ দিলে হবে আমাদের 5,000 টাকা, এই যে 5,000 টাকা। এরপর আমাদের সাপ্লাই ডাউন হ্যান্ড আছে সরাসরি 4,500 টাকা। এরপরে হলো এখানে আর কিছু নাই। এরপর হলো ইন্ডিং ইনভেন্টরি, এটা হলো আমাদের জন্য চলতি সম্পদ। এই ইন্ডিং ইনভেন্টরি কোথায় আছে, আমাদের সমন্বয় আছে 45,000 টাকা। তো আমরা সম্পদ এগুলো চলতি সম্পদ যোগ করছি 1,86,500 টাকা হয়। এখন আসি আমাদের প্লান্ট অ্যাসেট। এই যে আমরা যদি এখন দেখি প্লান্ট অ্যাসেট, এখানে প্লান্ট অ্যাসেটে আমাদের কী কী আছে আমরা যদি দেখি, প্লান্ট অ্যাসেটে ফার্নিচার অ্যান্ড পিকচার্স আছে 2,50,000 টাকা, ইকুইপমেন্ট আছে 3,50,000 টাকা। এটা থেকে আমাদের ডিপ্রিসিয়েশন বাদ দেওয়া লাগবে 11,667 টাকা, তাহলে আসবে আমাদের 3,38,333 টাকা আসবে। এরপরে আমরা সম্পদ এগুলো যোগ করে দেবো, তাহলে মোট সম্পদ এখানে আমরা স্থায়ী সম্পদ লিখবো, লেখার পরে চলতি সম্পদ যোগ স্থায়ী সম্পদ আমাদের আসে টোটাল অ্যাসেট হলো 7,74,833 টাকা টোটাল অ্যাসেট এটা আমাদের। তাহলে এখন আমরা প্লান্ট অ্যাসেটের কাহিনীটা একটু দেখে আসি ওইখান থেকে, ম্যাথ থেকে, তাহলে সুবিধা হবে আমাদের। এই যে এখানে আমাদের প্লান্ট অ্যাসেট কী কী আছে, এগুলো চলতি সম্পদ, এরপরে এগুলো চলতি সম্পদ, এর পার্সেস এগুলো ব্যয়। তাহলে এখানে ফার্নিচার্স অ্যান্ড পিকচার্স আছে 2,50,000 টাকা, এটা আমরা সরাসরি লিখছি, এটার সাথে আমাদের কোনো এখানে ইনফরমেশান নাই এডিশনাল। এরপরে ইকুইপমেন্টস আছে 3,50,000 টাকা, এটার সাথে আমাদের কী আছে, ইকুইপমেন্টের সাথে আমাদের অবশ্যই আছে, অবশ্যই বাদ দেওয়া লাগবে 11,000 কত জানে 11,667 টাকা। বাদ দেওয়ার পরে যেটা আসবে সম্পদ আমরা যোগ করে এখানে লিখবো, লেখার পরে টোটাল সম্পদ যোগ করে এটা হলো আমাদের টোটাল অ্যাসেট। এরপরে এল প্লাস ওই কি দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে দায় প্লাস মালিকানা সত্ত্বটা আমাদের সরাসরি আসবে হলো প্রথমে কারেন্ট অ্যাসেট আমরা আমাদের দূরও কী কয় কারেন্ট লাইবিলিটিস অর্থাৎ চলতি দায় আসবে। তাহলে চলতি দায় কী আছে আমাদের যদি কোশ্চেনে দেখলে সরাসরি ভালো হবে। এখানে আমরা রিসিভেবল সম্পদ ড্রয়িংস হলো মালিকানা সত্ত্ব, এরপরে হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পার্সেল, স্যালারিজ, প্রিপেয়ারেন্স, অ্যাকাউন্টস পেয়েবল আছে একমাত্র এখানে 50,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল আছে 50,000 টাকা, এটা হলো আমাদের চলতি দায়। এরপরে হলো এখানে আবার ওয়েজেস এক্সপেন্স অ্যাক্রুয়েড মানে কি বকেয়া 1,500 টাকা, তার মানে এখানে ওয়েজেস এক্সপেন্স অ্যাক্রুয়েড আমাদের আসবে, তার মানে এটা হলো আমাদের চলতি দায়। এই দুইটা আমরা পাইছি 50,000 যোগ 1,500 51,500। এরপরে মালিকানা সত্ত্ব কীভাবে বের করে আমরা জানি ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িংস। তাহলে ক্যাপিটাল আমাদের সরাসরি কোশ্চেনে দেওয়া আছে কত, সরাসরি কোশ্চেনে ক্যাপিটাল দেওয়া আছে 4,86,000 টাকা, এটা আমরা বসালাম। এরপরে এখন আমাদের যোগ নিট ইনকাম আমরা কোথায় পাই, নিট ইনকাম এই যে আমরা ইনকাম স্টেটমেন্টে পাই 2,41,333 টাকা, এটাও আমরা বসালাম। এই যে 2,41,333 টাকা, আর বাদ যাবে কি ড্রয়িংস উত্তোলন 4,000 টাকা। এখন আমরা কোশ্চেনে গিয়ে দেখি, যদি দেখি তাহলে আমাদের এখানে ড্রয়িংস আছে কিনে, এই যে ড্রয়িংস 4,000 টাকা, এটা আমাদেরকে বাদ দেওয়া লাগবে। তো এটা আমাদের এখানে বাদ দেওয়ার পরে আমাদের আসে হলো 7,23,333 টাকা। তো এখন আমাদের সম্পদ পাশ গেল 7,74,833 টাকা। এখন আমাদের দায় প্লাস মালিকানা সত্ত্ব সব একসাথে যোগ করলে হবে হলো 7,74,833 টাকা, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই দুইটা আমাদের মিলে যাবে। এই দুইটা মিললে আমাদের বুঝতে হবে অ্যান্সার হয়েছে। সো এই ম্যাথটা আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে এইগুলো আমাদেরকে সমন্বয় যদি পারে তাহলে আর এগুলো অনেক মাথা খাটিয়ে করা লাগে আর কি, একটা ভুল হলে ম্যাথ ভুল হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই সর্বোচ্চটা চেষ্টা করবেন। এরপরে সর্বোচ্চ চেষ্টা করলে না পারলেও আক্ষেপ থাকে না, আর চেষ্টা না করে ব্যর্থ হলে তখন খারাপ লাগে আর কি। হ্যাঁ, সো সর্বোচ্চ চেষ্টা করবেন, এরপরে এক্সামে যতটুকু পারেন দেওয়ার ট্রাই করবেন, আশা করি ভালো কিছু হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।